আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানুষের দ্বিপদ গমন। আমরা অন্যান্য বিভিন্ন প্রাণীর গমন পড়েছি, এবার যার গমনটা পড়ব সেটা হচ্ছে মানুষের গমন, তাই না? আর মানুষের দ্বিপদ গমন। তো দ্বিপদ গমন কি না, দুটি পদের সাহায্যে, পদ মানে পা, দুটি পায়ের সাহায্যে মানুষ যে গমন করে তাকেই বলা হচ্ছে দ্বিপদ গমন। তাহলে দ্বিপদ গমন কি না, দুটি পদের সাহায্যে বা দুটি পায়ের সাহায্যে মানুষের যে গমন হয়, অর্থাৎ স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, তাকেই বলা হচ্ছে দ্বিপদ গমন। এই দ্বিপদ গমনে শুধু যে দুটো পা লাগে তা না, আরও বিভিন্ন অঙ্গ আমাদের এখানে সহায়তা করে। সেগুলো কি, প্রথম সেগুলো আমরা দেখি, তারপরে আমরা আস্তে আস্তে গমন কৌশলের দিকে যাব। তাহলে মানুষের দ্বিপদ গমন, এই মানুষের দ্বিপদ গমনকে ইংরাজিতে বলে প্রিপেডাল লোকোমোশন। কি বলে? প্রিপেডাল লোকোমোশন। প্রিপেডাল লোকোমোশন বা মানুষের দ্বিপদ গমনে যে সমস্ত অঙ্গগুলো কাজে লাগে সেগুলো আমরা লিখি। প্রধান কি? প্রধান অঙ্গ হচ্ছে দুটি পদ বা পা। নেক্সট কি কি লাগে? দুটি হাত। নাম্বার 3 হচ্ছে অস্থি। অস্থি মানে আমাদের যে হাড় আছে সেগুলোকে আমরা বলি অস্থি। নাম্বার 4 অস্থি সন্ধি। অস্থি সন্ধি, অস্থি সন্ধি হচ্ছে দুটি অস্থির যে মিলনস্থল, যে সন্ধিস্থল, তাকে আমরা বলি অস্থি সন্ধি। নাম্বার 5 হচ্ছে অস্থি সংলগ্ন পেশি। এই পেশির ভূমিকা এখানে কিন্তু মুখ্য। অস্থি সংলগ্ন পেশিগুলো কি কি না, এক হচ্ছে প্রধান, অনেক পেশি কাজে লাগে, তার মধ্যে প্রধান যেগুলো মেন ভূমিকা পালন করে বা প্রধান ভূমিকা পালন করে সেগুলো হচ্ছে, এক হচ্ছে গ্যাস্ট্রোনমিয়াস পেশি। গ্যাস্ট্রোনমিয়াস পেশি। নাম্বার বি হচ্ছে, এর আরেকটা নাম হচ্ছে, অবশ্য বলে দিই, সেটা হচ্ছে কাপ পেশি বলা হয়, কাপ পেশি। বি হচ্ছে এক্সটেনসর ডিজিটোরিয়াম। এক্সটেনসর ডিজিটেরিয়াম। এক্সটেনসর ডিজিটেরিয়াম। সি হচ্ছে বাইসেপস ফিমোরিস। এগুলো হচ্ছে অস্থি সংলগ্ন তিনটে প্রধান পেশি। এছাড়াও নাম্বার 6 হচ্ছে লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণে। অন্তঃকর্ণ আমাদের যে কর্ণ, কর্ণের ভিতরের অংশটাকে আমরা বলছি অন্তঃকর্ণ। অন্তঃকর্ণে অবস্থিত কি না, অর্ধ বৃত্তাকার
নালী ও অটোলিথ যন্ত্র, এই দুটো, এই অর্ধবৃত্তাকার নালী আর অটোলিথ যন্ত্র, এগুলো আমাদের অন্তঃকর্ণে অবস্থিত। লঘু মস্তিষ্ক তোমরা জানো প্রত্যেকে, আমরা মস্তিষ্কে যখন পড়েছি, এটা সম্পর্কে বলার কিছু নেই। অন্তঃকর্ণ আমাদের সিলেবাসে নেই, কর্ণের গঠন, কিন্তু এখানে আমাদের দ্বিপদ গমনে অন্তঃকর্ণের ভূমিকা আছে। অন্তঃকর্ণে অর্ধবৃত্তাকার নালী আর অটোলিথ যন্ত্র কী করেন, আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। পুরো পার্টটা আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, এবার আমরা দ্বিপদ গমন কিভাবে হয় সেগুলো আমরা জানব। তো দ্বিপদ গমন জানতে গেলে আমাদের প্রথমে একটা ছবি দেখে আমরা জিনিসটাকে দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আমি ছবিটা দেখাচ্ছি, আমি একটা ছবি এঁকেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো, আমরা যখন হাঁটি বা গমন করি, চলি, প্রথম স্টেপ যেটা, যদি আমরা খুব ধীরভাবে কল্পনা করি জিনিসটাকে, তাড়াহুড়ো না, আমরা হাঁটি যখন, আমরা লক্ষ্যই করি না কীভাবে হাঁটছি, কীভাবে চলছি, তাই না? আমাদের এতদিন অবধি হিউম্যান বডিতে যা যা কিছু পড়েছি সবগুলোই কিন্তু খুব দ্রুত সংঘটিত হয়ে যায়। অথচ প্রত্যেকটা ঘটনার পিছনে আমরা দেখেছি কত বড় একটা ঘটনা ঘটে, তারপরে সেটার প্রতিক্রিয়া স্বরূপ সেটা আমরা বাইরে বাহ্যিকভাবে প্রকাশ করি। এখানে দেখো যে আমরা যখন স্থিরভাবে দাঁড়িয়ে থাকি, চুপচাপ, এই যে পা দুটো দেখানো হয়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছে, ভূমিতে স্পর্শ করে যখন দাঁড়িয়ে থাকি, তখন কি হয় না, আমাদের গোটা বডির যে ভারটা বা গোটা বডির যে ওজনটা, ভারটা কি করে না, আমাদের এই দুটো পা সেটাকে রক্ষা করে থাকে, তাই না? দেহের ভার বহন করে থাকে কে না, পা দুটো। কিন্তু এটা স্থির অবস্থায়, কিন্তু যখন আমরা চলি বা হাঁটি, তখন কি করি না, আমাদের গোটা দেহের ভারটা আমাদের কোথায় চলে আসে না, পায়ের পাতার ওপর চলে আসে, তাই না? যখন এখানে পাটা করছি, কিন্তু যখন হাঁটছি, চলছি, তখন তো মুভমেন্ট করছে, তখন কিন্তু এই দেহের ভারটা পায়ে না থেকে পুরো পায়ের পাতায় চলে আসে। যার ফলে কী হয় না, আমরা যখন প্রথম হাঁটার যখন স্টেপ যখন প্রথম শুরু করি, তখন কি হয় না, আমাদের দেহের অগ্রভাগটা প্রথমে কি হয়, অগ্রসর হয়, সামনের দিকে ঝুঁকে যায়, দেহের মানে বডিটা সামনের দিকে এগিয়ে আসে। তো যখন দেহটা সামনের দিকে এগিয়ে আসে বা দেহের সামনের দিকে যে অগ্রগতি ঘটে, তখন কি, ধরো দেহটা এগিয়ে যাচ্ছে, তাহলে পাটা কি হবে, পাটাকে যদি কিছু কাজ না করে, কিছু কোথাও দেহের ভারটা যদি কোথাও ভারসাম্য রক্ষা না হয়, তাহলে আমরা কি করব না, পড়ে যাব, তাই তো? কারণ সামনের দিকটা এগিয়ে গেছে, এবার আমার যদি কিছু মুভমেন্ট না হয়, তখন কি হবে, আমরা পড়ে যাব। অর্থাৎ কি হয় না, দেহের ঊর্ধ্বাংশের যখন অগ্রগতি হয় বা দেহের ঊর্ধ্বাংশ যখন এগিয়ে যায়, তখন আমাদের দেহের ভার কেন্দ্রটা পরিবর্তন হয়ে যায়, তাই না? নর্মাল অবস্থায় সোজা থাকে, কিন্তু তখনই আমাদের ভার কেন্দ্রের কী হয়, পরিবর্তন হয়। সেন্টার অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্র, এই ভার কেন্দ্রের পরিবর্তন ঘটে। যেই পরিবর্তন ঘটে যায়, তখন কি হবে, ভার কেন্দ্রের পরিবর্তন ঘটার ফলে আমরা কি হব, যদি সেটাকে ভারকেন্দ্রটাকে অন্য কোনোভাবে আমরা রক্ষা না করি, তাহলে আমরা সামনের দিকে পতিত হব বা পড়ে যাব, তাই না? তো এইটাকে রক্ষা করার জন্য কি হয় না, প্রথম আমাদের বাঁ পায়ের যে প্রথম পেশিটা বলেছিলাম, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি বা কাপ পেশি, এই পেশি কি হয়, সংকুচিত হয়। যেই সংকুচিত হয় এই পেশি, সংকোচনের সাথে সাথে আমাদের গোড়ালিতে চাপ পড়ে, যার ফলে কি হয়, প্রথম আমাদের গোড়ালিটা কি হয়, ভূমি থেকে উত্তোলিত হয় বা গোড়ালিটা মাটি থেকে কিছুটা উঠে যায়। প্রথম কোন পেশি তাহলে এখানে কাজ করছে, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি বা কাপ পেশি। কাপ পেশির সংকোচন ঘটে, সংকোচনের সাথে সাথে কি হয় না, গোড়ালিতে চাপ পড়ে, গোড়ালিতে চাপ পড়ার সাথে সাথে কি হয়, গোড়ালি আর মাটিতে না থেকে কি করে, মাটি থেকে কিছুটা পরিমাণ ওপরে উঠে আসে। দেখো এই ছবিটা দেখানো হয়েছে, গোড়ালি থেকে, এটা পুরোটা ভূমি থেকে অনেকটা উঠে এসছে, কিন্তু প্রথমে গোড়ালিটা উত্তোলিত হয়। এরপরে কি হয়, এরপরে যে পেশিটা, সেটার নাম হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরিয়াম। এই পেশিটা কি করে, মানে সাথে সাথে, এটা যেই গোড়ালি ওঠার সাথে সাথে, এগুলো কিন্তু এত স্লো মোশনে হয় না, ভীষণ তাড়াতাড়ি হয়, যার জন্য আমরা বুঝতেই পারি না।
এক্সটেনসর ডিজিটেরিয়াম পেশি, এটার সাথে সাথেই এই পেশির সংকোচন ঘটে যায়। এই পেশি আমাদের এখানে পায়ের ঠিক এই অংশ অর্থাৎ এখানটাতে অবস্থান করে। এই পেশিটা কি হয়, সঙ্গে সঙ্গে এক্সটেনসর ডিজিটেরিয়াম পেশির সংকোচন ঘটে যায়। সংকোচন ঘটার ফলে পায়ের সামনের অংশটা, এটা গোড়ালি উত্তোলিত হয়েছিল, এরপরে সামনের অংশটা উত্তোলিত হয়। তাহলে প্রথমে পিছনের অংশ, তারপরে সামনের অংশ উত্তোলিত হয়ে যায়। এরপরে কি হয়, যেই সামনের পিছনের অংশ উত্তোলিত, তখন আর পাটা কি থাকবে না, মাটিতে থাকতে পারবে না পরক্ষণেই, মানে এগুলো খুব কয়েক সেকেন্ড ফ্র্যাকশনের মধ্যে হয়ে যায়। কি হয়, বাইসেপস ফিমোরিস পেশির, এটার পরই বাইসেপস ফিমোরিস। দেখো ফিমোরিস কথাটা থেকে আমরা বুঝতে পারছি এটা এই পেশিটা ফিমার, অর্থাৎ আমাদের উরুতে ফিমার যে বড় হাড়টা থাকে সেই ফিমোরিস পেশি, বাইসেপস ফিমোরিস পেশি এখানে থাকে। এর সাথে সাথে কি হয়, সংকুচিত হতে শুরু করে দেয়, যার ফলে কি হয়, তখন আমাদের পুরো পাটা ভূমি থেকে উপরে উঠে আসে এবং সামনের দিকে অগ্রসর হয়। দুটো কাজ একসাথে হয়ে যায়। তাহলে আমি আবার রিপিটেশন করছি, নিয়ে পুরোটা আবার বলবো না। প্রথম স্টেপে আমাদের গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি বা কাপ পেশির সংকোচনের ফলে কি হয় না, আমাদের গোড়ালিতে প্রেশার পড়ে বা চাপ পড়ে, ফলে গোড়ালি উত্তোলিত হয়। নেক্সট স্টেপের সাথে সাথে এক্সটেনসর ডিজিটেরিয়াম পেশির সংকোচনের ফলে কি হয়, পায়ের সম্মুখভাগটাও উপরে উত্তোলিত হয়। যে উপরে উত্তোলিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে বাইসেপস ফিমোরিস পেশির সংকোচন ঘটে যায়, যার ফলে কি হয় না, পাটি সম্পূর্ণ ভূমি থেকে উপরে উঠে আসে এবং সামনের দিকে অগ্রসর হয়ে যায়। এবার যেই অগ্রসর হয়ে যায়, পাটা উপরে উঠে সামনের দিকে অগ্রসর হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই যে পেশিগুলোর কথা বলছি, প্রত্যেকটা পেশি প্রথমে সংকুচিত হয়েছিল, তাহলে কি হবে না, সাথে সাথে সবাই প্রসারণ ঘটবে। আর যখনই এই পেশিগুলোর প্রসারণ ঘটবে, প্রসারণের সাথে সাথে আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি আমাদেরকে আকর্ষণ করছে, সেই আকর্ষণের কারণে কি হবে, পাটা পুনরায় আবার ভূমি স্পর্শ করে যাবে বা মাটিতে স্পর্শ করে যাবে। হ্যাঁ, এবার কি হয়, যে সঙ্গে সঙ্গে মাধ্যাকর্ষণ শক্তির কারণে পাটা পুনরায় আমাদের মাটিতে ঠেকে যায়। যে এই পা আমার মাটিতে ঠেকে গেল, অমনি কি হয়, ডান পায়ে বাকি প্রসেস চলতে থাকে। অর্থাৎ কি না, একইভাবে একই পদ্ধতি পুনরাবৃত্তি হয়। একই পদ্ধতি মানে কি না, প্রথমেই গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি বা কাপ পেশির সংকোচন ঘটবে, তার ফলে কী হবে না, ডান পায়ে গোড়ালি উত্তোলিত হবে। নেক্সট এক্সটেনসর ডিজিটেরিয়াম পেশি সঙ্গে সঙ্গে সংকুচিত হবে, যার ফলে কি হবে, সম্মুখভাগ উত্তোলিত হবে, আর তারপরেই বাইসেপস ফিমোরিস পেশির সংকোচন ঘটবে, যার ফলে কি হবে না, সমগ্র ডান পাটা কি হবে, ভূমি থেকে ওপরে উঠে অগ্রসর হবে। সেই সময় বাঁ পাটা কি করে না, মাটিতে স্পর্শ করে থাকে। তার মানে যখন আমাদের বাঁ পায়ের এই সমস্ত কাজগুলি হচ্ছে, তখন আমাদের ডান পা কী করছে, দেহের ভারসাম্যটাকে রক্ষা করছে, বাইরে থেকে আমরা যেটা দেখছি। আর যখন ডান পা হচ্ছে, তখন কি করছে না, বাঁ পা দেহের ভারসাম্যটা রক্ষা করছে। তো এইভাবে আমাদের পুনরাবৃত্তি ঘটে। এই ঘটনার পুনরাবৃত্তির ফলে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে যাই বা আমরা গমন করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে পারি। আর এই পদ্ধতিটি পর্যায়ক্রমে একবার বাঁ, একবার ডান, একবার বাঁ, ডান, এইভাবে আমরা করার ফলে কী করি, হেঁটে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারি। এবার যখন আমরা দৌড়াই, তখন কী ঘটনা ঘটে বলো তো? যখন আমরা দৌড়াই, তখন কিন্তু এই একই পদ্ধতি চলে। এই সমস্ত পেশির সংকোচন, প্রসারণ, ভারকেন্দ্রের পরিবর্তন, মাধ্যাকর্ষণ শক্তির টান, এই পুরো যে প্রসেসটা বললাম, এটাই কিন্তু চলে, কিন্তু ভীষণ দ্রুত গতিতে চলে, মানে কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকে, যার ফলে কি হয়, আমরা তখন ছুটে ওটাও এক ধরনের গমন, কিন্তু আমরা সেটা ছোটার মাধ্যমে, দৌড়ানোর মাধ্যমে পদ্ধতিটি দ্রুত গতিতে সম্পন্ন করি। এরপরে কি হয় দেখো, শুধু আমি বলেছিলাম যে আমাদের এখানে কি লাগে, দুটি পায়ের সাথে বলেছিলাম, পরের কথা বলেছিলাম দুটি হাত, তাই না? তো যখন আমরা এইভাবে সঞ্চালন করি, যখন এইভাবে আমরা গমন করি, তখন কিন্তু আমাদের হাত দুটিও পর্যায়ক্রমে সামনে পিছনে সঞ্চালিত হতে থাকে। অর্থাৎ যখন আমাদের কিন্তু গমন স্টার্ট হয় বাঁ পা থেকে, যখন আমরা বাঁ পা দিয়ে চলতে থাকি, তখন আমাদের ডান হাতটা কি হয় না, বাঁ পা অগ্রসর হলে ডান হাত পিছিয়ে যাবে। আবার নেক্সট কী হবে, যখন আমরা
ডান পা এগোবো তখন বাঁ পা আমাদের বাঁ হাত তখন কি হবে না অগ্রসর হবে, অর্থাৎ বাঁ পায়ে অগ্রসরের সাথে সময় ডান হাত এবং ডান পায়ের অগ্রসর সময় বাঁ হাত প্রসারিত হয়। এইভাবে দেহের ভারসাম্য বজায় রেখে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। বোঝাতে পারলাম? তার মানে আমরা যখন গমন করি, গমনের সাথে সাথে আমাদের হাতের কিন্তু সঞ্চালন ঘটে। কিভাবে সঞ্চালন ঘটে না পর্যায়ক্রমে সামনে পিছনে সঞ্চালিত থাকে, তাই না? তুমি একটা নর্মাল মানুষ যখন হাঁটে, যখন এগোয়, তখন আমার হাত দুটো কিন্তু এরম করে চলতে থাকে, তাই না? কি না বাঁ পায়ের সাথে ডান হাত আর ডান পায়ের সাথে বাঁ হাতের প্রসারণ কিন্তু সম্পর্কিত এবং দেহের ভারসাম্য রক্ষা করে। এছাড়াও আমাদের এই যে পুরো গমন পদ্ধতিটা আমরা বাহ্যিকভাবে এইভাবে দেখি, কিন্তু যখন আমাদের এই ভারসাম্য রক্ষিত হয়, দেহের ভারসাম্য রক্ষিত হয়, তখন প্রধান দুটো অংশ আমাদের কাজে লাগে। সেটা আমরা বলেছি কি না লঘু মস্তিষ্ক আর কি বলেছিলাম না অন্তঃকর্ণে অবস্থিত কি না অটলিত যন্ত্র, আর একটা হচ্ছে অর্ধবৃত্তাকার নালী। দেখো এর যে কি গঠন সেগুলো তোমরা যদি না পড়ো তাহলে এগুলো কিন্তু আমাদের জানা সম্ভব না, যেগুলো আমাদের সিলেবাসে নেই। কিন্তু তাও বলি যে এই অন্তঃকর্ণ আর লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। কিভাবে না অন্তঃকর্ণের ভেতরে ভেস্টিবিউল নামক একটা অংশ আছে এবং সেই ভেস্টিবিউল এবং অর্ধচন্দ্রাকার নালীর কি থাকে, এতে না অর্ধবৃত্তাকার নালী আর অটলিত যন্ত্র, এখানে কিছু সেন্সিটিভ সেল থাকে বা সংবেদনশীল কোষ থাকে। সংবেদনশীল বা সেন্সিটিভ সেল মানে যারা সেন্সটাকে কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। নিয়ে কি হয় না এখানে এন্ডোলিম্ফে অটলিত কণিকা থাকে। এন্ডোলিম্ফ এক ধরনের তরল আমাদের অন্তঃকর্ণে থাকে, সেই তরলের মধ্যে অটলিত কণিকাগুলো ভাসমান অবস্থায় অবস্থান করে। এরপরে যখন আমাদের দেহের এইভাবে পরিবর্তন ঘটে, অর্থাৎ দেহ ভঙ্গিমার যে পরিবর্তন হয়, পরিবর্তনের সাথে সাথে কি হয় না অটলিতের মাধ্যমে কি হয় এই সংবেদনশীল কোষগুলি কি করে না উদ্দীপিত হয়ে ওঠে। উদ্দীপিত হয়ে এই উদ্দীপনা আমাদের অন্তঃকর্ণের সঙ্গে বা কর্ণের সঙ্গে যে স্নায়ুটা মেন যে নার্ভটা যুক্ত থাকে সেটা কি না সেটা হচ্ছে অডিটরি স্নায়ু, তাই না? সেটার নাম কি না অডিটরি স্নায়ু। এই অডিটরি স্নায়ুর মাধ্যমে কি হয় না আমাদের শ্রবণে সাহায্য করে, তাই না? ওই জন্য অন্তঃকর্ণের সঙ্গে যুক্ত থাকে। তো এই অডিটরি স্নায়ুর মাধ্যমে এই উদ্দীপনাটা কি হয় না আমাদের লঘু মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, এবার লঘু মস্তিষ্কে গিয়ে অডিটরি স্নায়ু কোথায় গিয়ে পৌঁছায়? লঘু মস্তিষ্কে। সেখান থেকে উদ্দীপনা আবার গুরু মস্তিষ্কে, লঘু মস্তিষ্কে পৌঁছালে সেখান থেকে গুরু মস্তিষ্কে পৌঁছে যায় এবং এইভাবে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। তার মানে কি করে না আমাদের গোটা এই যে গমন পদ্ধতি পড়লাম সেখানে এই পেশির সাথে সাথে লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণে এরা কি করেন আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে আমাদের গমনের সময় ভারসাম্য রক্ষাকারী অঙ্গগুলি কি কি, তখন লিখতে হবে লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণে অবস্থিত অটলিত যন্ত্র এবং অর্ধবৃত্তাকার নালী। কিন্তু এরা কিন্তু গমনে কিন্তু প্রত্যেকেই গমনাঙ্গ হিসেবেই কিন্তু এরা কাজ করছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা প্রত্যেকে দ্বিপদ গমন বুঝতে পেরেছো এবং এই দ্বিপদ গমন মানুষের দ্বিপদ গমন পদ্ধতি চিত্রসহ তোমাদের পরীক্ষার অনেক সময় কোয়েশ্চেন আসে বা এখান থেকে আরও অনেক শর্ট কোয়েশ্চেন আসে। তাহলে তোমরা প্রত্যেকে দ্বিপদ গমন মুখস্থ করবে এবং খাতায় প্রশ্নটা লিখবে। আমি প্রশ্নটা লাস্টে লিখে দিচ্ছি যে এই প্রশ্ন আমি প্রত্যেকের খাতায় লেখা আমি চাই এবং আমাকে তোমরা ইনবক্সে সেন্ড করবে যে চিত্রসহ মানুষের দ্বিপদ গমন পদ্ধতি বর্ণনা করো।